নাম্বার ক্লাস। আমরা আজকে কি দেখব? ফ্লেয়ার অথবা পোস্টার ডিজাইন, যেটাই বলেন আমরা ফ্লেয়ার ডিজাইনটা দেখব। গ্রাফিক্সের ভাষায় বলা হচ্ছে ফ্লেয়ার ডিজাইন। আর আমরা এই ফ্লেয়ারটাকে বিভিন্ন নামে চিনি: লিফলেট, পোস্টার, প্যাম্পলেট, এক এক নামে চিনি। তো চলেন এখন আমাকে বলেন, প্রিভিয়াস ক্লাসে কারো কোনো প্রবলেম আছে? প্রিভিয়াস যে ক্লাস হয়েছে সেখানে কারো প্রবলেম আছে? না ম্যাম। প্রবলেম নেই। তাহলে কাজ পাচ্ছি না কেন? দুই চারজন হাতে গোনা ছাড়া আর কারো কাজই দেখতে পাচ্ছি না, কি জন্য? ম্যাম ইনশাআল্লাহ আজকে রাতে দিব। সব একসাথে? তাহলে তো আমি আবার অজ্ঞান হয়ে পড়ে যাবো এতগুলো একসাথে দেখতে গেলে। না ম্যাম, বিজনেস কার্ড ডিজাইন দিব আজকে। আচ্ছা ঠিক আছে, আমরা প্রতিদিনের ক্লাস প্রতিদিন প্র্যাকটিস করার চেষ্টা করব। এরপরে হচ্ছে এক্সট্রা যদি কোনো কিছু মনে হয় যে হ্যাঁ আমি একটু সময় আছে এক্সট্রা কিছু শিখবো, সেটা আপনি করতে পারেন। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ ইরফান, কেমন আছেন? জি ম্যাম, ভালো। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। ম্যাম, একটা রেক্টেঙ্গেল তুলি একটা শেপ নিয়েছি 0.25, কিন্তু ম্যাম প্রবলেমটা হচ্ছে ম্যাম এখানে 0.25 দেখাইতেছে না ম্যাম, দেখাইতেছে 0.13। 0.125 ইঞ্চি, INCH পাশে দিয়ে ছোট্ট করে লিখতে হবে ইঞ্চি। লিখে আপনি যখন ইন্টারে প্রেস করবেন ওখানে 0.125-এর পরিবর্তে 0.13 শো করবে। গতকালকে ক্লাসে আমি এটা বলেছিলাম যে 0.125 দিয়েছি, 0.13 শো করছে, কারণ আমরা ম্যাথ ছোটোবেলায় যখন অঙ্ক করেছি দশমিকের অঙ্ক, তখন আমাদেরকে শিখিয়েছিল দশমিকের পরে আপনি কত ঘর রাখতে চান। যে এখানে সে দুইটা ঘর রাখছে, দশমিকের পরে দুই ঘরের পর যদি 5 বা 5-এর চেয়ে বেশি 5, 6, 7, 8, 9 এই 5টা সংখ্যা থাকে, তাহলে এক যোগ এসে মানে এক আগের সংখ্যার সাথে কি হয়, যোগ হয়ে যায়। মনে আছে ইরফান? জি ম্যাম, ভুলে গেছিলাম ম্যাম, আচ্ছা, বুঝতে পারছি। যে কারণে 125টা তখন 13 হয়ে যাচ্ছে, মানে 5-এর থেকে 1 এসে 2 এর সাথে যোগ হয়ে যাচ্ছে, যে কারণে 13 হচ্ছে। ওইটা টেনশন না, সেফটি এরিয়া যে একদম 1 to 4। আমি ম্যাম সিট জোনটা ম্যাম ঠিক আছে ম্যাম। হ্যাঁ, সেফ জোন আসলে হচ্ছে কি, সেফ জোন যে আপনার 1.125 রাখতে হবে তা কিন্তু না, বেশিও হতে পারে। ঠিক আছে, জি ম্যাম, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা ওকে। তো প্রিভিয়াস ক্লাসে কারো কোনো প্রবলেম নেই, আমরা নতুন আজকের ক্লাসটা শুরু করি। আমাদের আজকের টপিক কি? ফ্লেয়ার ডিজাইন। ফ্লেয়ার সম্বন্ধে কারো কোনো ধারণা আছে? কেউ কোনো আইডিয়া দিতে পারবেন আমাকে একটু? সবার সামনে কম্পিউটার আছে, টুক করে গিয়ে তো দেখে আসতে পারেন। আমাদের সময় তো ছিল না, চুপচাপ বসে থাকতাম, স্যারের লেকচার শুনতাম, সামনে একটা খাতা থাকতো, খাতা কলম ছাড়া কিছুই ছিল না। আপনাদের তো সামনে পিসি, কম্পিউটার, ফোন, কত কিছু। আচ্ছা, এট ফার্স্ট হোয়াট ইজ ফ্লেয়ার, মানে ফ্লেয়ারটা কি সেটা আমরা দেখে আসি। যখনই আপনি ফ্লেয়ার লিখে সার্চ দিচ্ছেন এরকম একটা অপশন চলে আসে যে ফ্লেয়ারটা কি। বলেছে যে ফ্লেয়ার একটা পার্টিকুলার ওয়ে বলছে, স্মল হ্যান্ড বিল অ্যাডভার্টাইজিং বলছে, ইভেন্ট অর প্রোডাক্ট। তো একটু উইকিপিডিয়াতে আসি, সে কি বলেছে এতটুকুতে দেখেন যে এ ফ্লেয়ার, আমরা হোয়াট ইজ ফ্লেয়ার না দিয়ে শুধু ফ্লেয়ার লিখি। যে ফ্লেয়ার ডিজাইনটা আসলে Hello, may thank you po sa Spiritas.
প্রসপেক্টাসও বলা যায়, কারণ আপনি যদি ওয়েব ব্যানার বা ওয়েব অ্যাড যেদিন আমরা ডিজাইন করেছি ওই ডিজাইনটা খুব ভালো করে বুঝে থাকেন এবং বাসায় প্র্যাকটিস করে থাকেন, আপনার জন্য বিজনেস কার্ড, ফ্লেয়ার, পোস্টার, লিফলেট, প্রসপেক্টাস বলেন, সার্টিফিকেট বলেন, তারপরে ব্রোশিওর ডিজাইন, ইনভেলাপ, লেটার হেড, কোনো কিছুই আটকায় থাকবে না। তারপরে যে বিভিন্ন ধরনের ফাইল ডিজাইন করে, যেমন হসপিটালে বা বিভিন্ন অর্গানাইজেশনের যে ফাইলগুলো থাকে, কোনো কিছুই ডিজাইন করে আপনার জন্য টাফ হবে না, সব একই রকম ডিজাইন। আপনি নিজের মতো করে করবেন, জাস্ট ভিন্ন কি হবে, এটার সাইজ মেজারমেন্টটা ভিন্ন হবে, এটার ক্যাটাগরিটা ভিন্ন হতে পারে। এখানে ফ্লেয়ার বলতে বুঝিয়েছে যে একটা ফ্লেয়ার এমন একটা ফর্ম, সেটা হবে পেপার অ্যাডভার্টাইজমেন্ট, যেটা পেপার অ্যাডভার্টাইজমেন্ট হবে, যেটা ওয়াইড ডিস্ট্রিবিউশন করবে অ্যান্ড টিপিক্যালি পোস্টেড or distribute in a public place, handed out to individuals or sent through by mail, মানে থ্রু দ্য মেল, যে এটা আপনার মেইনলি আমরা ফ্লেয়ার বলতে বুঝি ফিজিক্যালি কোনো ব্র্যান্ডিংয়ের জন্য এক টুকরা কাগজের মধ্যে যে অ্যাডভার্টাইজ বা যে ইনফরমেশন অথবা কন্টেন্ট লিখে আমরা ছাপাই, ছাপানোর পরে আমরা কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছি, সেটাকে আসলে কি বলছে, ফ্লেয়ার বলছে। আর ডিজিটালে যেটা আমরা দিচ্ছি সেটাকে আমরা ওয়েব ব্যানার বা ওয়েব অ্যাড অথবা ধরেন সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল পোস্ট এরকম নামে চিনি। বলেছে যে 2010 সালে ফ্লেয়ার রেঞ্জ ফ্রম ইনএক্সপেন্সিভলি ফটোকপিড লিফলেটস টু এক্সপেন্সিভ গ্লোসি ফুল কালার সার্কুলার। এত কিছু বোঝার দরকার নেই, এত কাহিনী শোনার দরকার নেই। এটা বলেছে যে আপনি একটা ডিজাইন করবেন, সেখান থেকে বাকিগুলো ফটোকপি হবে, লিফলেটগুলো ফটোকপি হবে, এবং এটা কিছুটা এক্সপেন্সিভ হবে। বিজনেস কার্ড বানাতে আপনার যেই খরচটা পড়ে, ফ্লেয়ারটা ডিজাইন করতে গেলে একটু বেশি খরচ পড়বে। কারণ কি, কারণ বিজনেস কার্ডের তুলনায় ফ্লেয়ারটা একটু সাইজে বড় হয়। আর এটার মধ্যে অবশ্যই কি থাকবে, গ্লোসি থাকবে, গ্লোসি ভাবটা থাকবে। এখানে আপনি, আমরা কার্ড ডিজাইন করার সময় বলেছিলাম 2টা থেকে 3টা কালার আপনি ব্যবহার করতে পারেন, এর বেশি কালার হলে ভালো লাগবে না। বাট এই জায়গায় আপনি অনেকগুলো কালার ব্যবহার করতে পারবেন, এমনকি গ্রেডিয়েন্টও ইউজ করতে পারবেন, বিভিন্ন কালারের মিক্সচার দিয়ে গ্রেডিয়েন্টও ইউজ করতে পারবেন। আমরা হোয়াট ইজ ফ্লেয়ার এতটুকু লিখে সার্চ দিই। ম্যাম গ্লোসি বলতে যে চকচক করবে, হ্যাঁ চিকচিক করবে। কাগজটা হাতে নিলে ওইটার উপরে একটা গ্লোসি পলি আর কি, পলির দেওয়া হয়, ল্যামিনেশন করা হয়, যে কারণে ধরলে একটু চিকচিক করে বা পিছলা টাইপের হয়, স্লিপ করে। অনেক অনেক কোশ্চেন আছে যে ফ্লেয়ার কি, যেমন হোয়াট পারপাস অফ ফ্লেয়ার, মানে ফ্লেয়ারটা কি কারণে আপনি বানাবেন, এটার পারপাস কি, কোন কারণে আমি ফ্লেয়ার ডিজাইন করব বা আমরা ডিজাইন করছি, ওকে ফাইন, বাট ক্লায়েন্ট কি কারণে এটা বানাবে, আমাদেরকে তো আগে জানতে হবে, পড়াশোনা করতে হবে, স্টাডি করতে হবে এই রিলেটেড, যে ফ্লেয়ারটা আসলে কি, আমি ক্লায়েন্টকে কি কোশ্চেন জিজ্ঞাসা করব বা কি রিলেটেড কাজগুলো আসলে এখানে হয়। তো এখানে দেখেন বলেই দিয়েছে যে একটা ফ্লেয়ার কি হবে, এ সিঙ্গেল আনফোল্ডেড প্রিন্টেড শিট, একটা সিঙ্গেল পেপার হবে এবং অবশ্যই আনফোল্ড হবে, সিঙ্গেল পেপার নট ডাবল। আনফোল্ড মানে কোনো ভাঁজ হবে না, যখনই এই সিঙ্গেল পেপারটা ডাবল বা ট্রিপল হয়ে যাবে এবং সেখানে ফোল্ডিং আসবে, তখন আর ওইটাকে আমরা ফ্লেয়ার বলি না, আমরা বলি ব্রোশিওর। সিঙ্গেল পেপারগুলো কি হয়, যেমন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেওয়ালের মধ্যে একটা পোস্টার আর্ট করা আছে, আপনি হেঁটে যাচ্ছেন, আপনার হাতে একটা কোনো হয়তো বা নিউ স্টল আসছে, বিভিন্ন মার্কেটে গেলে দেখায় না যে প্রত্যেকটা দোকানের সামনে, শোরুমের সামনে একজন দাঁড়ায় থাকে, আপনার হাতে হাতে এক একটা লিফলেট দিচ্ছে। অথবা আপনি কোনো রেস্টুরেন্টে গিয়েছেন, খাবারের মেনু একটা বইয়ের মতো করে চলে আসছে, সেটা 1 পেজেরও হতে পারে, 2 পেজের হতে পারে, অথবা একটা বই আকারে হতে পারে। এই সব কিছুই হচ্ছে ফ্লেয়ারের অন্তর্ভুক্ত। বাট যখনই
সিঙ্গেল পেজ হবে না, সিঙ্গেল পেজ হতে হবে এবং আনফোল্ড হবে, তখন আমরা এটাকে ফ্লেয়ার বলছি। আর সিঙ্গেল পেজ যদি বেশি হয়, একটা পেজের চেয়ে বেশি হয় এবং সেখানে যদি ফোল্ডেড হয়, তাহলে আর ওইটাকে আমরা ফ্লেয়ার বলি না। আচ্ছা, ফ্লেয়ারটা ইউজ করা হয় কি জন্য? ড্র অ্যাটেনশন, মানে আকর্ষণ করানোর জন্য বা কাছে আনার জন্য, টু অ্যান ইভেন্ট, সার্ভিস, প্রোডাক্ট অর আইডিয়া। এই ফ্লেয়ারগুলো আমরা ইউজ করি আমাদের যে টার্গেটেড পিপল আছে বা টার্গেটেড অডিয়েন্স আছে, তাদেরকে কোনো ইভেন্ট বা কোনো সার্ভিস অথবা প্রোডাক্ট অথবা আইডিয়া কি করানোর জন্য, তাদের কাছে বিক্রি করার জন্য, বা তাদেরকে নিয়ে আপনি একটা ইভেন্ট করবেন। এই যে ডিজিটাল বাংলাদেশ যে ইভেন্টটা হলো আইসিটি থেকে, যে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, আপনি ওখানে গিয়ে যে যে কাজগুলো সেগুলো আপনি দেখতে পারেন। যে ভার্চুয়ালি আপনি হচ্ছে স্টল পরিদর্শন করবেন, প্রোগ্রাম দেখবেন, বুঝতে পেরেছেন? যে কোনো সার্ভিস অথবা কোনো একটা প্রোডাক্ট আছে আপনি মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছেন, সেটা ফ্লেয়ারের মাধ্যমে পৌঁছাবেন, বা কোনো আইডিয়া শেয়ার করবেন। এই ফ্লেয়ার ইউজুয়ালি কন্টেন্টস এ ভেরি সিম্পল মেসেজ, অবশ্যই সিম্পল মেসেজ থাকতে হবে, দ্যাট ক্যান বি কনভেড কুইকলি, যেটা খুব দ্রুত মানুষকে কি করবে, আকৃষ্ট করবে। একটা ফ্লেয়ারের মধ্যে কি কি থাকবে, চলেন আমরা প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা পড়ে আসি। যে একটা ফ্লেয়ারের মধ্যে কি কি জিনিস রাখতে হবে ডিজাইন করতে গেলে, আপনাকে কোন কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সর্বপ্রথম আসবে ওই যে ক্লায়েন্টের থেকে আমি ব্র্যান্ড কালার আর ক্লায়েন্টের লোগো, এই দিকে আপনাকে নজর রাখতে হবে, কারণ আপনি আপনার ডিজাইনটার মধ্যে অবশ্যই এই জিনিসটা ফুটিয়ে তুলবেন, যাতে যে টার্গেটেড পিপল আছে বা টার্গেটেড অডিয়েন্স আছে সে আপনার ডিজাইনটা বুঝতে পারে। সাপোজ কোনো একটা কোম্পানির ব্র্যান্ড কালার হচ্ছে ইয়েলো অ্যান্ড রেড, আপনি আপনার ডিজাইনের মধ্যে ছিটে ফোটাও ইয়েলো অ্যান্ড রেডের ব্যবহার করলেন না, তার লোগোটাকে বা তার নামটাকে আপনি হাইলাইট করেননি, এত ছোট করে রেখেছেন বোঝাই যাচ্ছে না। আপনাকে কোনো একটা প্রোগ্রামে প্রধান অতিথি করে নেওয়া হলো এবং পিছনে ব্যানার থাকে, ব্যানারের মধ্যে আপনার নামটা এত ছোট করে লেখা হয়েছে, এত ছোট যে খুব কাছে গিয়ে দেখলে এত বড় একটা ব্যানার, ধরেন 7 ফিট বাই 5 ফিটের বড় একটা ব্যানার, এত বড় একটা ব্যানারে আপনার নামটা এত ছোট করে লিখছে যে এক হাত কাছে আসলে তারপর হচ্ছে আপনার নামটা বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে, তখন আপনার কাছে কেমন লাগবে? যে আমাকে প্রধান অতিথি করে আনলো অথচ আমার নামটা এত ছোট করে নিচে লিখছে, ভালো লাগবে? ঠিক তেমন আপনি যে ডিজাইনটা করছেন, ডিজাইনের মধ্যে আপনার কোম্পানির নাম, লোগোগুলো কি হবে, হাইলাইটেড হবে, যাতে যে কাস্টমার আছে, মানে আপনি তো জাস্ট ডিজাইন করছেন, বাট আপনাকে এখন দাঁড় করাতে হবে ক্লায়েন্টের জায়গায়, যে আপনি আপনার কোম্পানিকে বা আপনার কাজটাকে বা আপনার সার্ভিসটাকে, আপনার প্রোডাক্টটাকে সেল করতে চাচ্ছেন একজন বিক্রেতার কাছে, সেজন্য একটি ফ্লেয়ার তাকে গছাবেন, বা তার চোখ যাতে ফ্লেয়ারের মধ্যে আটকে যায় সেটা আপনার টেনশন। সেজন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনার লোগো বা আপনার কোম্পানির নামটাকে হাইলাইটেড করতে হবে, আর ব্র্যান্ড কালার থাকতে হবে যাতে তার মনে থাকে যে হ্যাঁ এটা হচ্ছে ওই কালার। সাপোজ আপনি যখন এই পেপসির কথা মনে করেন, পেপসির ব্র্যান্ড কালার কি, ব্লু অ্যান্ড রেড। আপনি যখন অ্যাপলের কথা মনে করেন, মাথায় চলে আসে অ্যাপলের কালারটা কি হবে, লোগোটা একটু অ্যাশ, ডার্ক অ্যাশ হবে। আবার ধরেন আপনি কোকা কোলার কথা চিন্তা করেন, রেড কালার। এই যে আমরা লোগো ডিজাইন করার সময় যে জিনিসগুলো দেখেছি, তো আপনাকে সব সময় কি করতে হবে, যে অবশ্যই বিগ ব্র্যান্ডস লুক যেটা সেটা থাকতে হবে। দ্বিতীয়টা আসেন মেক ইট ডিফারেন্ট, দ্য পারপাস অফ দ্য লিফলেট। যেই পারপাসে বানাচ্ছেন আপনি, ডিজাইনটা করছেন ফ্লেয়ার বা লিফলেটটা, সেটা অবশ্যই একটু ডিফারেন্ট আঙ্গিকে করবেন, যাতে দেখেই আই ক্যাচি হয়, দেখেই মনে হয় যে আরেকটু পড়াশোনা করি। আবার এমনভাবে ডিজাইন করা যাবে না যে সেটা আবার ব্যাড ডিজাইনের ক্যাটাগরিতে পড়ে যায়।
বলেছে মেক ইট ডিফারেন্ট দ্য পারপাস অফ দ্য লিফলেট। সে ফার্স্টে বলেছে কনফিউজিং ইজ নট ইট, মানে আপনি কি কনফিউজ হয়ে যাচ্ছেন যে এটা কিভাবে ডিফারেন্ট করব। বলেছে we have just said use your branding but now we are saying create something different, মানে আপনি ইউনিক কিছু করেন, সচরাচর সবার মতো না করে একটু ইউনিক কিছু করেন এবং সবচেয়ে মেইনলি যে টপিকটা আছে সেই টপিকটাকে তুলে ধরেন, যে একটা টপিককে আপনি হাইলাইট করে আপনার ডিজাইনটাকে ফুটিয়ে তোলেন। 3 নাম্বার বলেছে ডিটেলস ডিটেলস ডিটেলস। এর মানে কি, যে আপনি কি আপনার ডিজাইনটার মধ্যে ফ্লেয়ারের মধ্যে অনেক অনেক ডিটেলস লিখে ভরায় ফেলবেন, যে অনেক টেক্সট দিতে হবে এখানে, যেহেতু ডিটেলস বলেছে 3 বার বলছে, তার মানে কতটুকু গুরুত্ব দিয়েছে, অনেক ডিটেলস লিখতে হবে। আসলে তা না, এখানে ডিটেলস ডিটেলস বলতে বুঝিয়েছে যে ছোট ছোট যে বিষয়গুলো আছে, সাপোজ আপনাকে বলা হলো যে যমুনা ফিউচার পার্কে 16ই ডিসেম্বরে একটা কনসার্ট হবে, তার জন্য আপনাকে একটা পোস্টার ডিজাইন করে দিতে হবে, বা ফ্লেয়ারই বলি আমি যে ফ্লেয়ার ডিজাইন করে দিতে হবে। তাহলে আপনার ফার্স্ট কাজ কি হবে, ক্লায়েন্টের থেকে কি জেনে নিতে হবে, যে 16 তারিখে বুঝলাম যমুনা ফিউচার পার্কে হবে, কখন হবে, কয়টা বাজে হবে, এরপরে হচ্ছে কে কে আসতে পারে, কনসার্ট যেহেতু কে কে আসবে, কোন কোন ব্র্যান্ড থাকবে, তারপরে হচ্ছে তাদের এই যে কালার হাইলাইট করার জন্য তাদের ব্র্যান্ড কালার কি দেখবেন, সূক্ষ্ম থেকে যে সূক্ষ্ম বিষয়গুলো আছে। তারপরে ধরেন যে তাদের টিকিটের যে কোনো টিকিট বিক্রি হবে কিনা, নাকি অনলাইনে রেজিস্ট্রেশন করবে, নাকি ফিজিক্যালি গিয়ে টিকিট কিনতে হবে, টিকিটের প্রাইস কেমন হবে, এই ডিটেলস জেনে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যে জিনিসগুলো থাকবে আপনাকে এই ডিটেলসগুলো তুলে ধরতে হবে। সাপোজ আপনি দিলেন যে 16 ডিসেম্বরে একটা কনসার্ট হবে যমুনা ফিউচার পার্কে, জাস্ট এতটুকু লিখেই অনেক হজবরল ডিটেলস লিখলেন। ডিটেলসটা কি, যে কোম্পানির ডিটেলস লিখলেন, যে এই কোম্পানি অনেকদিন ধরে এরকম কাজ করছে, 16 ডিসেম্বরের কিছু উদাহরণ তুলে ধরলেন, একটা প্যারাগ্রাফের মতো লিখে দিলেন, তাহলে কি সেটা এফেক্টেবল হবে? ক্লায়েন্ট যে কাস্টমার থাকবে, মানে দর্শকরা থাকবে, তারা পড়ে কোথাও খুঁজে পাবে না যে কিভাবে রেজিস্ট্রেশন করবে, কিভাবে যাবে, কয়টা বাজে হবে, কখন হবে, কিছুই তারা জানে না। সো এখানে বলেছে আপনাকে অবশ্যই ডিটেলস দিতে হবে, যেমন ডেট, টাইম, ভেন্যু, তারপর হচ্ছে টিকেটিং, যে কিভাবে তারা টিকিট কিনবে, আর রেজিস্টার করবে কিভাবে, এই ডিটেলসগুলো আপনি অবশ্যই আপনার ডিজাইনের মধ্যে ফুটিয়ে তুলবেন এবং হাইলাইটেড করে, অবশ্যই হাইলাইটেড করে নিতে হবে। এই বিষয়টা ক্লিয়ার? আপনাদের সাথে ক্লাস করলে মনে হয় আমি একা একাই কথা বলে যাচ্ছি, আমার কথা কেউ শুনতে পাচ্ছেন না, কেমন যেন চুপচাপ সবাই। জি ম্যাডাম, মানে সত্যি কথা বলছি তাই না? আচ্ছা ঠিক আছে, এরপরে আসেন হু ইজ দ্য লিফলেট ফর, মানে এই যে ফ্লেয়ারটা ডিজাইন করছেন, আমরা ফ্লেয়ারের বিভিন্ন নামে চিনি, লিফলেট, পোস্টার, যে যেটাই বলুক, যে এই ডিজাইনটা আপনি কার জন্য করছেন সেইটার দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার যে টার্গেটেড পিপল আছে, আপনার যেই অডিয়েন্স আছে, অবশ্যই তাদেরকে মাথায় রেখে ডিজাইনটা করতে হবে। খুব ভালো যদি একটা উদাহরণ দেই, সাপোজ হলিউডের যে মুভিগুলো বানানো হয়, ধরেন অ্যাভেঞ্জার্স, এরপরে হচ্ছে গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি না যেন কি একটা মুভি ছিল, তারপরে অ্যাভাটার, এরপরে আরও যে ট্রান্সফর্মার, তারপরে ফ্রোজেন, এরপরে কি মোয়ানা, এই যে মুভিগুলো বানানো হচ্ছে, এই মুভিগুলো বানানো হচ্ছে কাদের জন্য? আবার আমাদের বাংলাদেশের কথা বলি, বা ধরেন আরেকটু যদি লোকাল বলি, যে হিরো আলমের একটা মুভি বানাচ্ছে,
এই মুভিটার টার্গেটেড পিপল কারা? বুঝাতে পেরেছি? যখন মোয়ানা মুভিটা আসছে, মোয়ানার যে অ্যানিমেশন মুভি, বা ধরে নিলাম ফ্রোজেন মুভিটা, অথবা স্টার সিনেপ্লেক্সে, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে হচ্ছে আপনার কি মুভিটা আসলো জানো, যে বাংলাদেশেরই মনপুরা মুভিটা আসলো, এটা আপনি কি করলেন, অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন আপনি ঠিকই কোথায় গেলেন, বসুন্ধরা সিটিতে বা সিনেপ্লেক্সে আর কি, যেখানে হোক আপনি গিয়ে মুভিটা দেখতে গেলেন। বাট ওইখানে যদি দেখেন, ওই মুভিগুলো দেখতে কিন্তু যে টার্গেটেড পিপল যারা কারা ছিল, যে আমাদের মতো স্টুডেন্টরা, বা ধরেন আমাদের এইজের যারা আছে আপনার, বিশেষ করে স্টুডেন্ট এবং জব হোল্ডার, এদেরকে টার্গেট করে বানানো। বাট হিরো আলমের মুভি যদি স্টার সিনেপ্লেক্স বসুন্ধরাতে আসে, আপনি যাবেন দেখতে? কেউ যাবেন না। তাহলে এইখানকার টার্গেটেড পিপল কারা, এবং ওই পিপলদের টার্গেট করেই কিন্তু মুভিগুলো বানানো হয়। তো আমরা এখানে মুভির উদাহরণ দিলাম, আসি লিফলেট বা ফ্লেয়ারে। আপনাকেও খেয়াল রাখতে হবে যে আপনার ক্লায়েন্ট যে সার্ভিসটা দিতে চাচ্ছে বা যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছে, সেইটার টার্গেটেড পিপল কারা, তাকে মাথায় রেখে আপনাকে ডিজাইনটা ওইভাবেই করতে হবে। ডিজাইনটা এমনভাবে করতে হবে যাতে সে গ্র্যাব করে, বা আপনাকে এমন কিছু তথ্য হাইলাইট করতে হবে। এখন আমি সেই তথ্যগুলো কোথায় পাবো? সেই তথ্যের জন্য আমার কাছে ক্লায়েন্ট আছে, তার থেকে আমি জেনে নেব যে তার মেইন বৈশিষ্ট্য কী, যে সে যে এই প্রোডাক্টটা সেল করতে চাচ্ছে এর গুণগত মান কী, এর প্রধান বৈশিষ্ট্য কী, বা কী কারণে ক্লায়েন্টরা কিনবে, এই অডিয়েন্সরা কিনবে, দর্শকরা বা যারা কিনছে, ক্রেতারা, তারা কেন কিনবে। আপনি সব কিছু ভালো করে জেনে ওই জিনিসগুলোই আপনার ডিজাইনের মধ্যে হাইলাইট করবেন। এরপরে বলেছে স্পিক ডিরেক্টলি টু পিপল। এই কথাটা দিয়ে কি বুঝতে পারছেন? একজন বাংলা বলেন, শাহাদাত বলেন। শাহাদাত, শাহাদাত কি কথা বলতে পারছে না? মেসেজ দিছে ম্যাম, পিসিতে আছে, মাইক নাই। তাহলে অন্য আরেকজন বলেন, স্পিক ডিরেক্টলি টু পিপল, এইটা দিয়ে কি বোঝা যাচ্ছে? ম্যাম জনগণ যেন মানে সহজে কথাটা বুঝে। হ্যাঁ ঠিক আছে, বাট আমরা যদি আরেকটু ধরি, আপনি একদম পারফেক্টলি অ্যান্সার দিয়েছেন যে যে পিপল আছে তারা যেন খুব সহজেই কথাটা বুঝে যায়। আসলে সে এটাই বুঝাইছে। অনেক সময় স্পিক ডিরেক্টলি টু পিপল বলতে এটা বলে নাই যে আপনি সরাসরি নেমে যান মাঠে, সরাসরি আপনি ওই অডিয়েন্সের সাথে কথা বলেন যে ভাই আমি একটা প্রোডাক্টের ডিজাইন করবো, এটা কিভাবে করলে আপনি নেবেন, এরকমটা না। আপনার ডিজাইনের মধ্যে ডিজাইনটাকে আপনি এইভাবে হাইলাইট করবেন, অথবা ডিজাইনের যেই কন্টেন্টগুলো থাকবে এমনভাবে আপনি লিখবেন সেটা যাতে এমন হয়, মনে হয় যে সরাসরি আপনার ক্রেতাদের সাথে বা আপনার যে অডিয়েন্স আছে তার সাথে কথা বলছে। মানে সে অ্যাটলিস্ট একবার এসেও হলেও বা একবার তাকালেও আপনার টেক্সটটা যাতে পড়ে, চোখের মধ্যে আটকে যায়। দেখেন এখানে আমার চোখের মধ্যে স্পিক ডিরেক্টলি এই লেখাটা যতটা হাইলাইট হয়েছে, চোখে আটকে যাচ্ছে যে 5 নম্বরে এই টেক্সটটা, এটা কিন্তু একদমই ছোট। এটা পড়ার জন্য আমাকে মোটামুটি একটু সময় নিতে হচ্ছে। তো কথাগুলো এমনভাবে হবে না যে আমার প্রোডাক্ট আমি বেচতে চাচ্ছি, বা আমার ইভেন্ট আপনারা আসেন, অথবা আমার একটা প্রোগ্রাম আপনারা অ্যাটেন্ড করেন, এরকম হবে না। কথাটা হবে তোমার বা তোমাদের, মানে আপনার বা আপনাদের, যে আপনাদের প্রোগ্রাম আপনারা আসেন, এনজয় করেন, এই রিলেটেড যে আপনাদের প্রোডাক্ট ব্যবহার করে দেখেন। আপনাকে হতে হবে যে এটা টোটালি তোমার, তুমি জিনিসটা ইউজ করে দেখো, একবার ব্যবহার করে দেখো, পরবর্তীতে অবশ্যই ব্যবহার করতে চাইবে।
দ্য রাইট স্পেসিং, আপনাকে অবশ্যই যে ডিজাইনটা করছেন তার স্ট্রাকচার ঠিকঠাক রেখে কাজ করতে হবে। অ্যালাইনমেন্টের কথা বলা হয়েছে, ফন্টের সাইজের কথা বলা হয়েছে, তারপর হচ্ছে আপনি যে ইমেজগুলো ব্যবহার করছেন সেই ইমেজগুলো মেনটেনেন্সের কথা বলা হয়েছে। ডিটেলস আপনাকে কি করতে হবে, সঠিকভাবে পরিচালনা করতে হবে। আপনার ডিজাইন অবশ্যই আই ক্যাচি হতে হবে। যদি আই ক্যাচি না হয় ওই ডিজাইনে দ্বিতীয়বার কেউ তাকাবে না, দ্বিতীয়বার কি করবে না, দেখারও ইচ্ছা পোষণ করবে না। অবশ্যই আই ক্যাচি হতে হবে। এখন আই ক্যাচি করার জন্য কি করবেন, একদম কটকটা হলুদ একটা কালার দিয়ে করে রাখবেন। ইয়েলো কালার কিন্তু ব্র্যান্ড কালার, বাট ওইটা তখনই ব্র্যান্ড কালার হবে যখন সেটা চোখে সফট হবে। ইউজফুল ইমেজারি মানে ইমেজারি মানে বলছে যে আপনি যে ছবিটা ব্যবহার করছেন, ইমেজগুলো ব্যবহার করছেন, সেটা যেন পারফেক্ট হয় এবং আপনার প্রোডাক্টের সাথে বা আপনার যে ইনফরমেশন দিতে চাচ্ছেন ইনফরমেশনের সাথে ম্যাচ করে যায়। এবং ইমেজগুলোকে আপনাকে এইভাবে সাজাতে হবে সেটা যাতে একটা তরঙ্গ বা ওয়েভ থাকে। আর খুব ইলাবোরেট করে যদি বলি যে আপনি যে কন্টেন্টগুলো ব্যবহার করছেন সেই কন্টেন্টগুলো কোথাও হয়তো বা একটু হাইলাইট করার জন্য টেক্সটটা বড় হবে, কোথাও যেই কন্টেন্টটা প্রয়োজন নেই, খুব গুরুত্বপূর্ণ না, সেটাকে আপনি ছোট করে লিখেন, বাট স্পষ্ট ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে ডিজাইনটা করেন এবং হাইলাইটেড করে আপনার কালারটাকে ফুটিয়ে তোলেন যে টেক্সটগুলো দিচ্ছেন। প্যারাগ্রাফ আকারে কোনো কিছু করার দরকার নেই, তাহলে হয়তো বা এটা ব্যাড ডিজাইনের মধ্যে পড়ে যাবে। ওভারঅল আপনাকে কি করতে হবে, লিফলেটটাকে এখানে মেইনলি কালার এবং ইমেজগুলোকে ঠিকঠাক করে ডিজাইন করতে হবে। চুজ এ টাইটেল, আপনাকে একটা টাইটেল চুজ করতে হবে। কিছু কিছু ক্লায়েন্ট পাবেন সে হচ্ছে টাইটেল দিয়ে দিবে, আবার কিছু কিছু ক্লায়েন্ট পাবেন যে সে কিছুই বলবে না, আপনাকে করে নিতে হবে। ও প্রচন্ড মাথা ব্যথা করতেছে, কম্পিউটারের দিকে তাকাতেই পারতেছি না। তো টাইটেলটা এমন হতে হবে যেটা হবে কি, ওই যে কিছুক্ষণ আগে আই ক্যাচি বা ধরেন মনে রেশ থাকে না, যে স্মৃতিতে রেশ থেকে যায়, বারবার ওই জিনিসটাই মনে পড়ে। সাপোজ আপনি কোনো একটা অনেকের পছন্দ যে রোড সাইড যে ফুডগুলো থাকে খেতে অনেক পছন্দের, বা আপনি বাসায় বলেন হোমমেড খাবারই বলেন, যেই খাবারটা আপনার পছন্দ হচ্ছে, দেখে লোভ লাগছে, যে দেখেই এত মনে হচ্ছে কি সুন্দর খাবারটা, খেতে না জানি কত ভালো লাগবে। আবার এমন কোনো খাবার আপনি দেখছেন দেখেই আপনার কাছে বিদঘুটে লাগছে, সেইটাতে আপনার কখনোই রুচি আসবে না খাওয়ার জন্য। আমরা কেন খাবারটা দিয়ে বোঝাই, কারণ বাঙালি খেতে খুব ভালোবাসে, সেজন্য উদাহরণে বারবার খাবার চলে আসে, রেস্টুরেন্ট চলে আসে, তাই না? তো আপনাকে কি করতে হবে, এমন একটা টাইটেল নিতে হবে। আমাদের স্মৃতিশক্তি কতক্ষণ পর্যন্ত, এই যে দেখেন আমি প্রায় 10 মিনিট ধরে নিলাম, আমি 10 মিনিট ধরে লেকচার দিয়ে যাচ্ছি, কথা বলেই যাচ্ছি। কথা বলেই যে গেলাম একদম ফার্স্ট টু এই যে এখন এই মুহূর্ত পর্যন্ত এই 10 মিনিটের লেকচার কার মনে আছে, হুবহু কার মনে আছে? অথবা হুবহু ম্যাম এটা তো পসিবল না হুবহু মনে থাকা, মূল বিষয়গুলো মনে থাকবে। আচ্ছা ধরেন মূল বিষয়গুলো যে আমি যেভাবে বলেছি সেভাবে হবে না। ওই যে আপনাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম না, যে একটা ভিডিও দেখেছিলাম, কোনো একটা ধরেন যে এনজিও টাইপের অনেকজন মানুষ আছে, সাপোজ 100 জন মানুষ আছে, একজনের পর একজন দাঁড়িয়ে আছে, তো আমাকে একটা কথা বলা হলো বা আমাকে একটা ইঙ্গিত করে দেখানো হলো, সবাই উল্টা দিকে ঘুরে আছে। এবার আমি হচ্ছে পিছনের জনকে কি করলাম, সেই সেম জিনিসটা অভিনয় করে দেখালাম, সে আবার তারপরের জনকে, তারপরের জনকে, তারপরের জনকে, এইভাবে যখন মানে আমার থেকে শুরু করে একদম লাস্ট যে ব্যক্তি আছে 100 নাম্বারে, তার কাছে যখন যাবে
সাপোজ আমাকে বলা হলো যে খুব ক্ষুধা পেয়েছে, ক্ষুধা লাগছে, আমি কিছু খাবো, এরকম কিছু একটা বললো, বা ধরেন অভিনয় করে দেখালো, এটা লাস্ট পর্যন্ত গিয়ে আর সেটা থাকবে না, অন্য কিছু হয়ে যাবে, পুরাটাই চেঞ্জ হয়ে যাবে, পুরাটাই চেঞ্জ হয়ে যায়, রাইট। এরকমই অনেক ভিডিও। তো এর কারণ হচ্ছে আমাদের স্মৃতিশক্তি, আপনি এখন একটা কথা শুনেছেন, 4 সেকেন্ডের মধ্যে ওই কথাটার কিছু স্মৃতি হারিয়ে যাবে, কিছু কিছু থাকবে মেইন টপিকগুলো, আর কিছুগুলো হারিয়ে যাবে। এই 4 সেকেন্ডই হচ্ছে আপনার মোক্ষম সময়। আপনি কোনো কিছু যখন দেখছেন, জাস্ট 4 সেকেন্ড, চোখের পাতা পড়তে সময় লাগে 4 সেকেন্ড, মানে 4 সেকেন্ড পর পর আমরা কি করি, অনেকক্ষণ তাকিয়ে থাকলে চোখ ব্যথা করবে, যে 4 সেকেন্ড পরে চোখের পাপড়িটা কি চায় যে এবার একটা পলক ফেলি, মানে ও টায়ার্ড হয়ে যায়, পলক ফেলার জন্য চেষ্টা করে। এইটাই হচ্ছে আপনার টাইটেলটাকে এমন ভাবে টাইটেল চুজ করতে হবে যাতে ওই যে আমি ফার্স্ট নজর দিলাম, দেওয়ার পর যখন চোখটাকে ফিরিয়ে নিয়ে আসবো, এরপরে আবার মনে হবে যে কি যেন একটা দেখলাম, বা একটু দেখি তো ডিটেলসটা পড়ে, বা একটু দেখি তো পোস্টারটা কি ডিজাইন করেছে। আমি কি বিষয়টা বুঝতে পেরেছি? দেখেন তারা কি সুন্দর করে বলেছে যে আমাদের ওয়ার্ল্ড বিজি, আওয়ার ভিশন ইজ ক্রাউডেড উইথ অল কাইন্ডস অফ কম্পিটিং অ্যাডভার্টস অ্যান্ড প্রমোশনস, আওয়ার অ্যাটেনশন স্পেন ফর এনি লিফলেট অর অ্যাডভার্টাইজিং টুলস ইজ শর্ট। মানে আমাদের অ্যাটেনশন এই লিফলেট, ফ্লেয়ার, এইসব রিলেটেড কি হয়, শর্ট হয়, পড়তে চাই না। less than 4 seconds, too much text, too many images, all make for a chaotic leaflet, the message is of which is not immediately obvious. মূল কথা হচ্ছে যে অনেক অনেক টেক্সট থাকলে, অনেক ছবি থাকলে আপনি যে ইনফরমেশনটা দিতে চাচ্ছেন তার কিছুই হবে না, কারণ আমরা এতটাই ব্যস্ত এবং আমরা এতটাই ভীষণ ক্রাউডেড। কারণ চোখের সামনে দেখেন, যখন আপনি বাইরে দেখছেন একদিকে কিন্তু তাকিয়ে থাকছেন, আপনার চোখ সব জায়গায় ঘুরছে। সো আপনাকে টাইটেলটা এমনভাবে চুজ করতে হবে যাতে অ্যাটলিস্ট আপনার চোখ ওইখানে ওই 4 সেকেন্ডের জন্য আটকে যায়, এবং দ্বিতীয়বার ডিটেলসটা পড়ার জন্য আপনার মনটা জাগে। পাওয়ার অফ পারসুয়েশন বলতে কি বুঝিয়েছে? অডিয়েন্সকে আপনাকে অবশ্যই এই যে গ্রেট টাইটেল দিয়ে আপনি আকর্ষণ করিয়েছেন, এবং এরপরে যখন সে পড়ার চেষ্টা করবে, আপনার ভিতরে যে কন্টেন্ট ডিটেলস থাকবে সেটা যেন পাওয়ার থাকে, তাকে কি করার জন্য, মোহিত করার জন্য। উইথ গ্রেট কপিরাইটিং ইউর লিফলেট উইল ডেলিভার দ্য মেসেজ দ্যাট ইট নিডস টু। দিস ইজ দ্য পাওয়ার অফ পারসুয়েশন। এখানে কপিরাইট বলতে এটা বোঝায় নাই যে অন্যের জিনিস কপি করে নিয়ে এসে বসাবেন। এখানে কপিরাইট বলতে বুঝিয়েছে আপনি যে ডিজাইনটা করেছেন সেটা যাতে ক্লায়েন্টের কাছে কপি, মানে ফুল সে নিতে পারে। কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন কি? অ্যাকশনে নেমে যাব আমরা? না, তা না। কাস্টমারের কি প্রয়োজন, একদম ফাইনাল পয়েন্টে এসে আপনি খুব ভালো করে, আর সব কিছুই আমি বারবার বলছি, সব কিছুই আপনাকে কি করতে হবে, আগে রিসার্চ করতে হবে, এই জিনিসগুলো সব কি বলে স্টাডি করে আপনি খাতায় কিন্তু ডিটেলসটা আর্ট করে ফেলবেন। সাপোজ একটা ফ্লেয়ার ডিজাইন করছেন, আপনি কোথায় কি করবেন, একটা ছোট্ট পেজের মতো আর্ট করে যে এই ডান পাশে কর্নারে লোগোটা বসাবো, এইভাবে একটা শেপ দেবো, বাম দিক থেকে নিচের দিকে নামবে, এখানে দুইটা ছবি দিব ডান পাশের মিডলে, তারপর হচ্ছে মধ্যে হয়তো একটু ডিটেলস লিখবো, দুই পাশে দুইটা পয়েন্ট থাকবে, নিচে কিছু ছোট্ট ইনফরমেশন দেবো, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে ক্লোজ। আপনাকে অবশ্যই খাতায় যে কি বললাম যে এইভাবে আপনি একটা পুরো ছবি আঁকবেন, এখানে কর্নারে লোগো, এখানে একটা ছোট্ট শেপ করে আর্ট করলেন। যদি আমি আর একটু ভালো করে দেখাই, একটা পেইন্ট নিয়ে আসি, ধরে নিলাম যে এটা আমার খাতা। আপনি কি করছেন, খাতায় মনে মনে আর্ট করে নেবেন যে আমি এইটার মধ্যে আমার ডিজাইনটা করতে চাই, যে ফার্স্ট এই পার্টটুকু কি থাকবে, একটা ছবি থাকবে, ছবিটার এই জায়গায় একটা শেপ নেব, শেপটা একটু জলছাপ করা থাকবে, এখানে লোগোটা বসাবো, এটা হচ্ছে আমার লোগো। তারপরে ধরেন এখানে একটা হাইলাইটেড টেক্সট থাকবে, ওই যে টাইটেল, যে হাইলাইটেড করে একটা কোনো টাইটেল থাকলো, এখানে একটু ডেসক্রিপশন দিলাম, তারপরে এখানে হচ্ছে 2টা বা 3টা ছবি বসালাম,
তারপরে একটু ডিটেলস থাকলো, আর এখানে হচ্ছে অ্যাড্রেস। এটা কি, এটা একটা ডিজাইন আপনি করলেন। আবার হয়তো বা আরেকটা ডিজাইন ধরেন পোস্টারের জন্য, এই যে যেটা বললাম কনসার্ট হবে, কনসার্টের জন্য আপনি কি করতে চাচ্ছেন, কনসার্টের একটা ছবি নিয়ে আসলেন, পিছনে একটা শেপ, একটা ছবি এনে এটাকে জলছাপ করে দিলেন, একটা ইমেজ। তারপরে সাপোজ কনসার্টে কে কে আসবে তাদেরকে হাইলাইট করে আপনি ক্লিপিং মাস্ক করলেন, যেটা হচ্ছে LRB, এটা হচ্ছে আপনার আর তারপরে এরকম তিনজনের নাম দিলেন। এখানে হচ্ছে বিশাল একটা কনসার্টের টাইটেল দিলেন খুব সুন্দর করে, কখন ভেন্যু লিখলেন, তারপরে কয়টা বাজে হবে, কী বারে হবে, স্ন্যাক্স ফ্রি নাকি, কিভাবে এন্ট্রি নিতে হবে, রেজিস্ট্রেশনের জন্য লিখলেন, এখানে ছোট্ট করে রেজিস্ট্রেশন করুন এই লিঙ্কে গিয়ে। মোর ডিটেলস, আরও কিছু জানার প্রয়োজন হলে এই যে এখানে আপনি ডিটেলস দিয়ে একটা সুন্দর ডিজাইন করলেন। ডিজাইন হচ্ছে আপনার কাছে, আপনি কিভাবে ডিজাইন করবেন, বাট তার আগে অবশ্যই আপনাকে খাতায় এই সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার মাথায় যখন আইডিয়া আসবে আপনি খাতায় সেটা হাতে কলমে আর্ট করে ফেলেন। এরপরে চলে যান আপনার সফটওয়্যারে। কল টু অ্যাকশন, আপনার সব কিছু কালেক্ট করা শেষ, ফাইনাল পয়েন্টে আসছেন। এবার কাস্টমারের নিডস টু ডু নাও। এখন আপনাকে কি করতে হবে কাস্টমারের জন্য, আপনাকে অবশ্যই একটু কন্ট্যাক্ট ইউ ফর মোর ডিটেলস, আর সেখানে আপনি একটু ডিটেলস রাখতেই পারেন যে বর্তমান বাজার দর অনুযায়ী আপনি জিনিসটাকে কি করলেন, ডিটেলস ডিজাইন করলেন। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার একটা লিফলেটে কি কি রাখবেন বা কি কি আপনাকে প্রয়োজন করতে হবে, প্রয়োজন সেটা আপনি জেনে নিলেন। পরের পার্টে চলে যাই। কত ক্যাটাগরির ফ্লেয়ার আছে এটা বাদ দেন, যে ডিফারেন্স বিটুইন পোস্টার অ্যান্ড ফ্লেয়ার কিছু এগুলো ডিটেলস আপনি জেনে পড়ে নিলেন, সব একই, বাট একটু জাস্ট ডিজাইনের উপর ডিপেন্ড করে আমরা বলছি যে পোস্টার অথবা ফ্লেয়ার ডিজাইন অথবা লিফলেট ডিজাইন। সাপোজ কোনো মুভি পোস্টার, সেখানে কি হাইলাইট করা হবে, ছবি হাইলাইট করা হবে, একটা টাইটেল, আর হচ্ছে কিছু ছোট্ট একটা ইনফরমেশন, ওখানে মেইনলি ছবিগুলোই হাইলাইট করা হচ্ছে। আবার যদি বলি যে বুক কভার ডিজাইন, ওখানে কি করা হবে, বইয়ের যে নামটা থাকবে সেটাকে হাইলাইট করা হবে, আর পিছনের একটা ছবি যে বইয়ের সাথে যায় এরকম একটা ছবি আপনি হাইলাইট করবেন, ডিজাইন করবেন, আর অথর বা লেখকের নাম। যদি বলি যে রেস্টুরেন্টের অথবা ধরেন কোনো প্রোডাক্টের লিফলেট বানাচ্ছেন, সেখানে হচ্ছে প্রোডাক্টটাকে হাইলাইট করে আপনি একটা টাইটেল বসাবেন, প্রোডাক্টের ছবি থাকবে, আর হচ্ছে এই প্রোডাক্টটার যে বেনিফিট বা ব্যবহার করলে কি হবে, কাস্টমাররা কি সুফল পাবে, সেটার জন্য আপনি ছোট্ট একটা টেক্সট বা একটু ডিটেলস লিখে দিলেন। কন্ট্যাক্ট করার জন্য এই কন্ট্যাক্ট ইনফরমেশন ফুটারে থাকলো। আবার কোনো বিজনেস রিলেটেড কাজ করবেন বা কোনো আর্কিটেকচার কোম্পানি বা রিয়েল এস্টেট কোম্পানির জন্য, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইনফরমেশন থাকবে। সাইজ নিয়ে কথা বলবো। ফ্লেয়ারের সাইজ কি, ফ্লেয়ারের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 8.5 11, 8.5 হচ্ছে ওয়াইড, 11 হচ্ছে হাইট। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ যেটা ইউএস মেনটেন করে এবং আমরাও ব্যবহার করি। আরেকটা ভেরি সিমিলার মানে খুব কাছাকাছি হচ্ছে A4 পেপার। এই দুইটা সাইজেই আসলে করা হয়। A4 পেপারটাকে ধরা হয়, A4 পেপারের সাইজ হচ্ছে 8.26, 26টাকে তারা ওই যে 6-এর 1 যোগ করে 2-কে 3 বানিয়ে দিয়েছে। 8.26, 11.69 এটা হচ্ছে A4 পেপারের সাইজ। এটাকে মার্জ করে 8.3 আর 11.7 হচ্ছে ধরা হয়, সারা বিশ্বেই ব্যবহার করা হয়। সো এই দুইটা মেজারমেন্ট আসলে আমরা ব্যবহার করে থাকি। এছাড়াও কাস্টমাইজ হতে পারে। কি হতে পারে, কাস্টমাইজ হতে পারে, কাস্টমারের পছন্দ অনুযায়ী হতে পারে। সাপোজ কাস্টমার আপনাকে বললো যে আমি A4 পেপারের অর্ধেক মানে হাফ
লিফলেট ডিজাইন করতে চাই A4 পেপারটা দিয়ে, যাতে আমি 2টা লিফলেট বা 2টা ফ্লেয়ার বানাতে পারি। আপনি যখন পথে আসা যাওয়া করছেন, দেওয়ালে দেখবেন বিভিন্ন ধরনের লিফলেট, বাসা ভাড়া, এইটা সেইটা, বা ওয়াজ মাহফিল, অনেক ধরনের লিফলেট দেখি, পোস্টার অ্যাটাচ করা থাকে দেওয়ালে, তাই না? আবার মসজিদে ছেলেরা যখন নামাজ পড়তে যায়, নামাজ পড়ে বের হওয়ার সময় হাতে হাতে ধরায়া দেয়। ছেলেরা নামাজ পড়তে যান না ফ্রাইডেতে? ম্যাম প্রতিদিনই যাই। প্রতিদিনই দেয়? না ম্যাম, প্রত্যেকদিনই আর কি মসজিদে যাই, এগুলো শুক্রবারে দেয় ম্যাম। আচ্ছা, বুঝতে পেরেছি। না মানে লিফলেট দেয় কবে কবে? শুক্রবারে বেশিরভাগ সময়। আচ্ছা, তো ওগুলো কি পড়েন যখন হাতে ধরিয়ে দেয়? অনেকে ম্যাম ওগুলো তো বড় সাইজের হয়ে থাকে, যেমন পোস্টার ওয়াজ যেগুলো তো অনেক বড় হয়, 8.5 মনে হয়, আরো বড় হয়। হ্যাঁ, অনেকে অনেক বড় করতে পারে, 8.5 এর চেয়েও একটু বড় হতে পারে, A4 পেপারের চেয়েও বড় করতে পারে। যেটা বলছি, ওদের টার্গেটেড পিপল হয়তো বা আমি আপনি না, বাট অনেকেই আছে টার্গেটেড পিপল হতে পারে। সাপোজ কোনো একটা ইনস্টিটিউটের একটা লিফলেট বানালো, সে মসজিদের ওই সামনে দাঁড়িয়ে সবার হাতে হাতে দিচ্ছে, তখন কি হয় যে আপনার ভাই বা বোন কাউকে এই কোচিংটা করাতে চাচ্ছেন, আপনি ঠিকই বাসায় নিয়ে যাবেন বা ওইটা একটু পড়বেন। আবার অনেকে কি করে প্রয়োজন নেই ফেলে দিয়ে চলে যায়। সো সাইজ হচ্ছে 8.5-11, আর A4 পেপার এর চেয়েও কাস্টমাইজ হতে পারে। ক্লায়েন্ট যদি বলে না আমি এটা চাচ্ছি না, আমি অন্যরকম বানাতে চাই, ওই যে যেমন গতকালকে বিজনেস কার্ডের সময় দেখিয়েছিলাম না যে বিভিন্ন কাস্টম সাইজের বিজনেস কার্ড হয়, এরকম কাস্টম সাইজের ফ্লেয়ারও হতে পারে। হাউ মেনি পেজ এটা তো বলেই দিছে, অবশ্যই কি হবে, 1 পেজের হতে হবে। যখনই সেটা ফোল্ডেড হয়ে যাবে 2 অথবা 3টা বা তার চেয়েও বেশি, সেটা আর ফ্লেয়ার থাকবে না, সেটা হয়ে যাবে কি ব্রোশিওর। এই হচ্ছে কাহিনী। চলেন আমরা কিছু ডিজাইন দেখি। ফ্লেয়ার ডিজাইন, এগুলো হচ্ছে ফ্লেয়ার, এগুলো ডেমো ফ্লেয়ার। এটা হচ্ছে একটা কোম্পানির জন্য। তারপরে ধরেন যে গ্রো ইউর বিজনেস উইথ আস, এটা ডেমো ডিজাইন করে রেখেছে, ফ্রি পিএইচডি। তারপরে ধরেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে। এখন ডিজাইন আসলে আপনি কিভাবে করবেন, আপনি যত বেশি ডিজাইন দেখবেন তত বেশি এই রিলেটেড আইডিয়াগুলো মাথায় আসবে। যে অনেক ছবি দিয়েছে, সে একটু সুন্দর করে সাজিয়ে কাজটা করলো, হাইলাইটেড করেছে একটা টেক্সটকে, আবার ছোট্ট ছোট্ট কিছু ইনফরমেশন দিয়েছে, কন্ট্যাক্ট করার জন্য তার কাছে ফোন নাম্বার, ডিটেলস দিয়েছে। আসলে ডিজাইনটা আপনি কিভাবে করবেন আপনার উপর ডিপেন্ড করবে। আর এই জিনিসটা বা এই যে ডিজাইন সেন্স বাড়ানোর জন্য আপনাকে অনেক অনেক ডিজাইন দেখতে হবে। যত বেশি আপনি ডিজাইন দেখবেন তত বেশি আয়ত্ত করতে পারবেন। এটা একটা ট্রাভেল এজেন্সির জন্য লিফলেট বা ফ্লেয়ার বলতে পারি। ওকে, এটা হচ্ছে এই যে দেখেন সামার পার্টির জন্য সে কি করেছে, একটা ফ্লেয়ার ডিজাইন করেছে যে কখন হবে, কে কে আসবে, ডিজে মারিও, ডিজে জন, মিউজিক, ড্রিঙ্ক নাইট, কি কি ইনফরমেশন থাকবে সব ডিটেলসই এখানে আছে, বাট হাইলাইটেড করে একটা ছবিকে সে হাইলাইট করেছে, এরপরে ডিজাইন করেছে। তো দেখেন অনেকগুলো কালার ইউজ করেছে। আবার এটাও খেয়াল রাখতে হবে যে আপনি যে ইনফরমেশন দিচ্ছেন সেই কারণে যাতে ডিজাইনটা আবার খ্যাত না হয়ে যায়, ব্যাড ডিজাইনের মধ্যে যাতে না পড়ে। ওকে, চলেন আমরা একটা ডিজাইন করি। আগে ডকুমেন্ট সেটআপ করি, কারণ সবার তো এই জিনিসটা একই রকম হবে। ডকুমেন্ট সেটআপ, ডিজাইন সবার আলাদা আলাদা হবে। আপনার মাথা থেকে একরকম ডিজাইন আসবে,
আরেকজনের আইডিয়া আরেক রকম হবে, আমার আরেক রকম হবে, বাট ডকুমেন্ট সেটআপ সবার একই রকম, একইভাবে সবাই কাজ করে। সো ডকুমেন্ট সেটআপে চলে যাই। আমি একটা ডকুমেন্ট নিয়ে নেব, নাম দেব কি SPGD03 ফ্লেয়ার। ওয়াইড কত 8.5, হাইট কত 11, রেজুলেশন 300, কালার মোড আমি RGB রেখে এখন কাজ করছি, কারণ আমি চাইলে পরবর্তীতে কি করতে পারি, কালার মোডটাকে চেঞ্জ করতে পারবো, CMYK তে কনভার্ট করতে পারবো। কিভাবে করব, কালার মোড কিভাবে CMYK তে কনভার্ট করব, কাকে জিজ্ঞেস করব, মনোয়ার? মনোয়ার শুনতে পাচ্ছেন? জি ম্যাম শুনতে পাচ্ছি। আমি ডকুমেন্টটা নেওয়ার সময় RGB তে নিয়েছি, এখন আমি কালার মোডটা চেঞ্জ করতে চাই, CMYK, কি করব? কন্ট্রোল আর ভুলে গেছি। আচ্ছা, সেটা আছে হচ্ছে ইমেজ থেকে। ম্যাম আমি পারবো। হ্যাঁ আমি জানি আপনি পারবেন, এই জন্য তো আপনাকে জিজ্ঞেস করি নাই। ইমেজ থেকে মোড, সেখান থেকে এসে এই যে কি কালার মোড দিতে চান সেটা আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। আচ্ছা, তো ডকুমেন্ট সেটআপ, বিজনেস কার্ড আপনি যেভাবে সেটআপ করেছেন সেম টু সেম আপনি এখানেও কি করবেন, ডকুমেন্ট সেটআপ করবেন। সর্বপ্রথম আমি রুলার নিয়ে এসে এই চারপাশের পার্টটাকে কি করে দেব, বন্ধ করে দেব, মানে ওর ড্র্যাগ করব। এরপরে চলে যাব কোথায়, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, সেখান থেকে কত দেব, 0.125 করে দুই পাশে বাড়াতে চাচ্ছি। সো 0.125 করে বেড়ে গেল, এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে দেন। আমার ব্লিডের জন্য ড্র্যাগ করা কমপ্লিট। এখন আমি সেফটি এরিয়া নিতে চাই, সেফটি এরিয়া কত নেব, সেফটি এরিয়া কত নেব, 1.25 ম্যাম সেম সাইজ ভিজিটিং কার্ডের না। ভিজিটিং কার্ডের মতো 0.125 নেব, এই তো এটাই বলতে চাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা ওকে, আমাদের ভিজিটিং কার্ডটা কি ছিল, ভিজিটিং কার্ডের সাইজ ছিল 3.5 ইঞ্চি আর এখানে ছিল 2 ইঞ্চি। ইরফান আর কোনো কথা না বললে মিউট করে। 3.5 আর কত, ইরফান কিছু বলবেন? এটা হচ্ছে আমার কার্ড। না ম্যাম করতেছেন ম্যাম, তাই আর কি, সরি ম্যাম। এটা হচ্ছে আমার কার্ড বা আমাদের কার্ড, এটা হচ্ছে কার্ডের সাইজ। আপনি যদি কার্ডটাকে এই পেপারটাতে বসান, কতগুলো কার্ড বসাতে পারবেন একদম ব্লিড সহকারে, এই যে মধ্যে ব্লিড রাখলাম, নিয়ে চলে যান, মোটামুটি আপনি 10টা কার্ড বসাতে পারলেন। এখন আপনি যে 10টা কার্ড বসাতে পারলেন, এই কার্ডের মধ্যে যে সেফটি এরিয়া নিয়েছিলেন, এতটুকুই তো সেফটি এরিয়া নিয়েছিলাম, এতটুকু প্রায় এরকমটাই ছিল।
যে সেফটি এরিয়াটা নিয়েছেন সেম সেফটি এরিয়া কখনোই আপনার ফ্লেয়ার বুশিয়ার বা পোস্টার যেটাই ডিজাইন করেন এটার জন্য হবে না। ব্লিড আপনি 0.125 রাখেন, নো প্রবলেম, কারণ যখন প্রিন্ট করা হবে তখন তারা কি করবে যে এইটাকে পুরোটাকে ধরবে, পুরো ফাইলটাকে ধরে একটা কপি করবে, কপি করে নিয়ে এইটার পাশে বসাবে, এই যে এটার পাশে এনে বসাবে, একদম ম্যাচ করে এটার সাথে সাথে ম্যাচ করে বসাবে, এই যে লাইনটা এই লাইনটার সাথে ম্যাচ করে বসাবে। বসানোর পর জাস্ট কমান্ড দিবে যে এক লাইনে কতগুলো বসবে, ধরেন এক লাইনে 100টা কার্ড বা 100টা পোস্টার বসবে বা কার্ড বসবে, তখন হচ্ছে ওরা কমান্ড দেয় যে একটা কপি করার পর পরবর্তী 98টা কমান্ড দিল, পরপর এই 98টা কার্ড বসে পড়লো বা কপি হয়ে গেল। ফ্লেয়ারে আপনি ব্লিড 0.125 রাখেন, নো প্রবলেম, কারণ এখানে 125, পরবর্তী কার্ডেরও এখানে 125 আসবে, মোটামুটি অনেকটা গ্যাপ থাকবে। বাট সেফটি এরিয়া তো 125 দিলে হবে না, জাস্ট এতটুকু সেফটি এরিয়া দিবে আসবে, ঠিক এটার মতো এই যে এতটুকু আসবে এইখানটায়। তো এত বড় কাগজটা যখন কাটতে যাবে ভুলবশত যদি এই যে রেড কালারের গ্রিড লাইন এখানে না এসে এই পার্টটাতে কাটা পড়ে যায়, আপনার কোনো টেক্সট ইমেজ যদি নষ্ট হয়ে যায়, এই কারণে আপনার ফ্লেয়ার বুশিয়ার আপনি যেটাই ডিজাইন করেন সর্বনিম্ন সেফটি এরিয়া হচ্ছে 0.25, সর্বনিম্ন সেফটি এরিয়া কত 0.25, এটা হচ্ছে ডান দিকেও 0.125, বাম দিকেও 0.125, উপরেও সেম নিচেও সেম 0.25 করে বাড়বে, 125 না, মানে 0.25, আর হচ্ছে আপনি 0.5 পর্যন্ত দিবেন। 0.25 থেকে 0.5 পর্যন্ত আমরা ইউজ করে থাকি, বাট এটা ভ্যারি করবে ক্লায়েন্টের উপরে, বাড়তে পারে 0.5 এর জায়গায় 0.7ও হতে পারে বা 1 ইঞ্চি 2 ইঞ্চিও হতে পারে সেফটি এরিয়ার ভিতরে। একটু উদাহরণ দেখি, উদাহরণ দেখলেই বুঝতে পারবো। আমরা একদম ফার্স্টে চলে যাই, ধরেন এই ডিজাইনটাতে আসি, এই ডিজাইনটাতে এই যে দেখেন আমার মাউসটা হ্যান্ডের মতো করে হাতের মতো করে আসছে, এই যে এতটুকু জায়গা দেখা যাচ্ছে, একদম খুব ভালো করে বোঝা যাচ্ছে যে এটা 0.5 রেখেছে সে সেফটি এরিয়া, নিচে বামে ডানে, এই যে ডানে এবং উপরে 0.5 করে রেখেছে। আপনি যখন কাজ করবেন কাজ করতে করতে বুঝে যাবেন যে সেফটি এরিয়া কতটুকু। এখানে সে 0.25 রেখেছে, এই যে দেখেন এটা শুধু এতটুকু, বাট আগেরটা সেটা ছিল না, আগেরটা একটু বেশি ছিল, এই যে বেশি এতটুকু, এটাতে সে 0.25 রেখে এই যে ডানে বামে রেখে কাজ করেছে। আবার এইটা যদি দেখেন এটা মোটামুটি সে ভালো রেখেছে, প্রায় 0.75 এর মতো রেখে সে কাজ করেছে, এই যে দেখেন চারপাশে। আবার যদি অন্য আরেকটা ডিজাইন দেখি, সাপোজ এই ডিজাইনটাই দেখি, না এটা তো শর্ট হয়ে আছে, এই ডিজাইনটা দেখি, এখানেও সে 0.25, এই যে নিচের এতটুকু দেখলেই বোঝা যায় 0.25 রেখে, এই যে দেখেন লোগোটা বসছে 0.25 রেখে কাজ করেছে। এই যে এটা দেখেন একদম মুখে মুখে, মানে 0.25 ধরে সে ডিজাইনটা করেছে, এই যে দেখেন চারপাশে। আবার এটা দেখেন, এই যে টেক্সটটা দেখেন কোথায় আছে, টেক্সট, এই যে লোগোর টেক্সট, আবার নিচে থেকে এই যে টেক্সট, এই যে পাশে প্রায় 1 ইঞ্চির মতো সে কি করেছে ভিতরে সেফটি এরিয়া রেখেছে। এটা দেখেন, এই যে এটাও সেম, এটাও 0.75 বা 0.8 এর মতো করে সে রেখে তারপরে হচ্ছে কাজ করেছে সেফটি এরিয়া ধরে। বুঝতে পেরেছি বিষয়টা? এত কিছু বোঝা যাবে না। এই যে এটাতে দেখেন, এটা তো হচ্ছে সে 0.75 রেখে তারপরে কাজ করেছে ডানে বামে। এই ডিজাইনটাতে দেখেন, এটাতে আবার সে 0.25 করে রেখে তারপরে কাজ করেছে। সো আপনার সেফটি এরিয়া কি হবে, 0.25 থেকে 0.5 পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন যদি ক্লায়েন্ট কিছু না বলে দেয়, আর ক্লায়েন্ট যদি বলে দেয় তাহলে এর চেয়েও বেশি হতে পারে।
এর চেয়েও কি হতে পারে, বেশি হতে পারে। ডিজাইনের উপর ডিপেন্ড করেও আপনি এই সেফটি এরিয়াটাকে কি করতে পারেন, বাড়াতে পারেন। সাপোজ পোস্টার ডিজাইন, পোস্টার ডিজাইনে চলে আসেন। ধরেন কি ধরনের পোস্টার বানাতে চান, ধরেন কোন একটা টাইপের পোস্টার। সাপোজ আপনি এরকম টাইপের সোশ্যাল মিডিয়া পোস্টার বানাতে যাচ্ছেন, এটা তো অর্ধেক আসছে, অর্ধেক আসেন, যেটা দেখেন এরকম একটা ডিজাইন করতে যাচ্ছেন। তো এই যে দেখেন এখানে আপনি কত রাখছেন, 0.5 রেখে কাজ করেছেন, বাট এই টেক্সটগুলো কিন্তু মিডল এলিমেন্ট করা। এখানে যদি দেখেন অনেকখানি ডিস্টেন্স আছে, চাইলে সে কি করতে পারতো, এই টেক্সটটাকে আরো হাইলাইট করার জন্য বড় করতে পারতো, যে জায়গা আছে, বাট সেই যে 0.5 ধরে কিন্তু কাজ করেছে। আপনাকে সবসময় এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে কতটুকু ডিস্টেন্স রেখে সে কাজ করছে চারপাশে। ক্লিয়ার? তাহলে এখন আমি সেফটি এরিয়া নেব কত, আমি এখানে 0.25 না, আমি 0.5 ইঞ্চি এটা রাখলাম। ঠিক এখানেও 0.5 ইঞ্চি ধরে কাজ করলাম। এটার একটা কালার দিয়ে দেই, এটাকে একদম কর্নারে নিয়ে যাই, সেফটি এরিয়াটা নিয়ে আসি, আবার এটাকে ধরে এই কর্নারটা নিয়ে আসি, এখানে চলে যাই, এটাকে নিয়ে আসি, এটার কাজ শেষ। তো পেয়ে গেলাম। সর্বপ্রথম আমি কি দেব, ব্লিড দেব। ব্লিড একদম এই কর্নার থেকে শুরু করে লাস্ট পয়েন্ট পর্যন্ত। কি বলেছিলাম, ব্লিডের কালার এমন একটা কালার হবে যেই কালারটা কোথায় ইউজ হবে না, আপনার ডিজাইনে ইউজ হবে না, এমন একটা কালার আপনি অ্যাড করবেন। এটা হচ্ছে আপনার ব্লিড। আপনি একটু কষ্ট করে এটার নাম দিয়ে দেন ব্লিড। এটা হচ্ছে ব্লিড। এরপরে কি আসবে, ব্লিডটাকে আমি লক করে রাখি। তারপরে হচ্ছে আপনার কাগজ বা ফ্লেয়ারের সাইজ, এটা হচ্ছে এই অর্ধেকে। এটার কালার আমি দিয়ে দিলাম হোয়াইট কালার। এটার নাম দিলেন আপনি হ্যাঁ অবশ্যই। এই যে ভিউ থেকে, কেন এটা তো আমি দেখিয়েছিলাম, ভিউ থেকে সবগুলো দেখিয়েছি, যে শো থেকে গ্রিড কিভাবে আনবেন, গাইড কিভাবে আনবেন, তারপরে স্মার্ট গাইডস, তারপরে যে এখান থেকে লক গাইডস বা ক্লিয়ার গাইডস, আপনি ক্লিয়ার করলে যে চলে গেছে। তারপরে হচ্ছে আবার আপনি চাইলে যে লক করে রাখতে পারেন। এখন আপনি চেষ্টা করেন, মুভ টুল সিলেক্ট করেন, কোনো লাভ নাই, কোনো কিছুই মুভ না, গাইড মুভ হচ্ছে না। আবার আপনি এখান থেকে গিয়ে লক গাইডকে অ্যাক্টিভ করে নেন, কেন করতে পারবেন না, অবশ্যই করতে পারবেন। এটা হচ্ছে আপনার ফ্লেয়ার। আর কোনো কাজ আছে এখানে? আর কোনো কাজ নাই, শুধু ব্লিড আর হচ্ছে ফ্লেয়ার নিতে হবে, আর কিছুই নিতে হবে না। এরপর আপনি জাস্ট ডিজাইন করবেন। বলেন কি ডিজাইন করবে, একটা ডিজাইন দেখান করি। কারো কোনো পছন্দের ডিজাইন আছে? ম্যাম কালোর মধ্যে যে গোল্ডেন কালার গুলো দেয় না, ওগুলোর মতো করবেন, একটু হাইলাইট হয়ে থাকে, সুন্দর লাগে। এরকম টাইপের একটু হাইলাইট থাকবে, ভালো লাগে এই কালার। এটা করতে তো অনেক সময় লাগবে।
আমরা একটু করতে পারি, সমস্যা নেই। ধরেন মোটামুটি একটু সহজ দেখে করি, কারণ এগুলো খুঁজে পেতে গেলে যে এই রিলেটেড ছবিগুলো টাইম লাগবে। ম্যাম ডিজাইনটা সিম্পল থাকুক, মানে কালারের খেলাটা আর কি বুঝতে চাচ্ছি যে এই এতটা হাইলাইট করে কিভাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, এখন যে জয়েন দিছে তাকে তো আমি প্রেজেন্ট দেব না। কে জয়েন দিছে? আমি রিয়াসাত। জি ম্যাম। আমি তো প্রেজেন্ট দেব না, 1 ঘন্টা পরে আসছেন, কেন লেট হয়েছে? ম্যাম নেট লাইন অফ করে দিয়েছি, বিল দেওয়া তারপরে দিয়েছি। নেটের লাইন অফ করে দিয়েছিল, বিল দিয়ে আসতেছে আমার। ও বিল দেন না এই জন্য অফ করে দিচ্ছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, কি আর করার। আপনার কথা আমরা অনেক তখন বলছিলাম যে কি ব্যাপার, রিয়ার সাথে আজকে আসে নাই কেন, এত লেট হচ্ছে কেন। ঠিক আছে চলেন এটাই ডিজাইন করি, কপি করে নিয়ে যাই, দেখি পারি কিনা হুবহু। এখানে রেখে দিই। সর্বপ্রথম তারা কি করেছে, ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড রেখেছে, এরপরে একটা দুইটা তিনটা শেপ আনছে, বিজনেস কার্ড। আচ্ছা ওকে, আমার ফ্লেয়ারের ডিজাইন কালার তাহলে কি হবে, ব্ল্যাক কালার হবে। তাহলে ব্লিডের কালারটা চেঞ্জ করে দিই, যেহেতু ব্ল্যাক আর গোল্ড না, থাক ঠিক আছে, পিঙ্ক কালার তো ইউজ হবে না। লক করে রাখি। এরপরে আমরা পেন টুলে চলে যাই। এখান থেকে একটা শেপ নিয়ে নেব। ওকে, এতটুকু অল্টার ধরে হ্যান্ডেলটা কেটে দেব। আবার আরেকটা শেপ নিয়ে নেব, সেম অ্যাজ এটার হ্যান্ডেলটা কেটে দেব।
ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি, এখানে একটু কাহিনী আছে। রাখলাম। এই শেপটার কালার কি দেব? গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই, শেপ সিলেক্ট করি, গ্রেডিয়েন্টে চলে যাই। এখান থেকে আমরা এটাতে গ্রেডিয়েন্ট ইউজ করব। আচ্ছা, কয়টা গ্রেডিয়েন্ট আছে? গোল্ডেন কালারের 1 2 3 4 5টা ইউজ করেছে। 1 2 3 4 5টা। ফার্স্টে কি কালার আছে? ফার্স্টে হচ্ছে কালার কি পিক করতে পারবে? আচ্ছা, একটু জুম করে নিই। ফার্স্টে হচ্ছে এই কালারটা আছে। সেকেন্ডে কি কালার আছে? সেকেন্ডে আবার হাইলাইটেড একটা কালার। থার্ডে কি কালার আছে? আবার হচ্ছে ডার্ক একটা কালার। পরে আবার হাইলাইটেড একটা কালার। বলেন ম্যাম কালারটা কিভাবে কপি করতেছেন? জাস্ট এটা সিলেক্ট করছি, ছবি থেকে নিয়ে নিচ্ছি। এগুলো তো সব আগে দেখানো। আপনি এখানে প্রত্যেকটা স্লাইডার সিলেক্ট করবেন, কালার নিয়ে নেবেন, স্লাইডার সিলেক্ট করবেন, কালার নেবেন। ওকে, এখন হচ্ছে আপনি আপনার কার্ডের এখানটায় চলে আসেন। লিনিয়ার থাকবে, অ্যাঙ্গেলটাকে সিলেক্ট করে দেন, কোন অ্যাঙ্গেলে রাখলে দেখতে ভালো লাগবে। স্কেলটাকে আরেকটু কমিয়ে আনেন। আশি করে দিলাম।
নামাজের ব্রেক। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি একটা জাস্ট এটা একটু ঠিক করে তারপরে চলে যাচ্ছি। ঠিক আছে, আমরা এই পর্যন্ত করি, এরপরে এসে বাকিটা করব। 10 মিনিটের ব্রেক নিচ্ছি। আল্লাহরে 23 বেজে গেছে। আচ্ছা, আমি একটা কাজ করি, দেখি পারা যায় কিনা। এই শেপটাকেই অল্টার ধরে আরেকটা কপি করে এখানে নিয়ে আসি, কন্ট্রোল টি একটু বড় করে দেই, জাস্ট একটু বড় করে দিলাম। সেম এটাকে আবার অল্টার ধরে আরেকটা কপি করি, এখানটায় কন্ট্রোল টি, ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে, চাইলে আমি পেন টুল দিয়ে বানাতে পারতাম, তো এখানে অল্টারটা চেপে ধরে এই পার্টটাকে একটু হালকা বসা বড় করি, এই পার্টটাকে ধরে একটু জাস্ট হালকা নিচে নামাই, এই পার্টটাকে হালকা একটু মোটা করি, এতটুকু হলাম। সেম এর উপরেরটাকে সিলেক্ট করি, ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করলাম, এই পার্টটাকে আরেকটু নিচে নামাই, এই পার্টটাকে হালকা একটু নিচে নামাই, অল্টার ধরে এটাকে একটু হেলদি করি, অল্টার ধরে হ্যান্ডেলটাকে একটু নিচে নামাই, কন্ট্রোল টি, এই পয়েন্টটাকে আরেকটু কন্ট্রোল টি, এই পয়েন্টটাকে আরেকটু ভিতরের দিকে নিতে হবে, আর এখানে দুইটা কি করেছে, ম্যাচ করেছে। সো এইটাকে জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই পয়েন্টটাকে সিলেক্ট করি, ঠিক আছে।
এই শেপটাকে সিলেক্ট করি, এই পয়েন্টটা হচ্ছে আর একটু হালকা উপরে উঠবে। কত কাজ যে করতে হয়, কোনটা ম্যাচ করে কোনটা ম্যাচ করে না, আবার এগুলোকে সাজাতে হবে। আর কিছু করতে চাচ্ছি না। এখন ভিতরের আবার কি আছে, ভিতরে টোটাল দুইটা ইমেজ আছে, এই যে একটা ইমেজ আর একটা ইমেজ। এখন এইটার জন্য আপনাকে কি কাজ করতে হবে, দুইটা ছবি আগে আমি নিয়ে আসি, একটা হচ্ছে গোল্ড জুয়েলারি আর একটা হচ্ছে পলিগনাল অ্যাবস্ট্রাক্ট। ফার্স্টেতে গোল্ড জুয়েলারি, যেমন ছবি চাচ্ছি তেমনটা পেয়ে গেলে তো হয়, একটু হচ্ছে গোল্ড এরকমটা। ওকে, এই ছবিটা নিয়ে নিই। হ্যাঁ, কাছাকাছি যাচ্ছে। আরেকটা ছিল এখানে, ইমেজটাকে নিয়ে আসলাম। এটা কি, GOLD, গোল্ড অ্যাবস্ট্রাক্ট, গোল্ড পলিগন, পলিগন ABSTRACT অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। ম্যাম আমি একটা লিংক দিয়েছি, ওই যে ইমেজটা দিয়ে আপনি করতেছেন মানে ওই রকমই একই রকম, একটু দেখতে পারেন। পলিগন অ্যাবস্ট্রাক্ট এই ওয়ার্ডটা
মানে কোন থেকে পাবো আমরা একটু সেটা সার্চ দিয়ে জানতে হয় আমরা কোথা থেকে জানবো এটা হচ্ছে এটা মানে হ্যাঁ মানে এটা যে অ্যাবস্ট্রাক্টের মধ্যে পড়েছে বা এইটা লিখে সার্চ দিলেই যে আসবে এই জিনিসটাই তো জি জি মানে জি কিভাবে বুঝবো এই জি জিনিসটা জি জি আমরাও ফার্স্টে জানতাম না এইরকম খুঁজতে খুঁজতে ধরেন এই এটা তো পিন্টারেস্টে নিতে পারবেন না শাটার স্ট্রোক আটকায় রাখছে হুবহু এরকমটাই হতে হবে এমন তো কোনো কথা নেই আমরা জাস্ট একটা ছবি নিয়ে নিই এটা নেওয়া যাচ্ছে না এই যে দেখেন নেওয়া যাবে না আচ্ছা মিসির আলীর কথা বলি এটা ফার্স্টে আমরাও জানতাম না যে কিভাবে কি আমরা এসে কত মানে খুঁজে খুঁজে এরপর থেকে হচ্ছে মুখস্থ করা শুরু করছে যে এইগুলাকে এরকম যে ছোট ছোট ট্রায়াঙ্গেলকে কি বলা হয় এই যে দেখেন পলিগোনাল স্কোয়ার ব্যাকগ্রাউন্ড অ্যাবস্ট্রাক্ট গোল মানে এই ডিজাইনগুলোকে আসলে অ্যাবস্ট্রাক্ট বলা হয় একটার সাথে আরেকটা জোড়া জোড়া লাগিয়ে কালারগুলো ম্যাচ করালেই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডিজাইন বলা হচ্ছে আপনি যত বেশি ডিজাইন দেখবেন যত বেশি মনে রাখতে পারবেন তত হচ্ছে মাথায় থাকবে বুঝতে পেরেছেন মিস্টার আলী আমি মনে করছিলাম রেক্টেঙ্গেল দিয়ে নিয়ে গাড়ি দিয়ে শেষ ওরে আল্লাহ এতগুলা করতে গেলে আর পাওয়া লাগবে না সময় শেষ বুঝলেন কিভাবে এইগুলা করতে গেলে ও মা কতটুকু ধৈর্য লাগবে কি পরিমাণে সময় লাগবে এটাই নিলাম অনেক হাইলাইটেড হয়ে আছে ফাতিমার অনেক পছন্দ হবে ফাতিমা স্বামী তো তাই না না সুমনা চম্পা ও সুমনা আমি তো এটা ছবি পুরো হুবহু দেখে দেখে কপি করতেছি মডিফাই করছি তো না বলছি ইন্ডিয়াটার জন্য ছবিটা নিছেন যদি এটা করে দেন ইয়াটা পলিগনের এই প্যাটার্নটা হ্যাঁ এটা কপিরাইট হবে কি না জি ম্যাম এটা গুগল থেকে আপনি নিয়েছেন কপিরাইট হবে কেন কারণ ওখানে দেখেন কপিরাইটের অপশন আছে না সমস্যা হবে না ব্যাকগ্রাউন্ড আপনি দিতেই পারেন আচ্ছা আমার এখানে দুইটা অপশন আছে আমাকে আবার এখান থেকে হচ্ছে একটা শেপ নিতে হবে নরমালি ফ্রিল্যান্সার দেখলাম ওই বায়াররা এগুলো দিয়ে দেয় হ্যাঁ ওরা পিকচারে ওরাও গুগল থেকে দিয়ে দিবে ওরা কি করে ওরা লোগো মেকার থেকে ফার্স্টে লোগো বানাবে পছন্দ হবে না কারণ সবই একই ঢাইসের লোগো থাকে এরপর ঘুরে এসে ফ্রিল্যান্সারে আসবে আপনাকে আবার হায়ার করবে আচ্ছা এখানে কেন আমি এইভাবে দিচ্ছি কারণ আমার এই দুইটা শেপ এই টেক্সটার উপরে থাকবে তাই আমি এইভাবে টেনে টেনে যাচ্ছি দুইটা পিকচার দুইটা শেপ একটা শেপ নিয়ে দুইটা পিকচার একসাথে ইকুয়াল করে বসানো যায় না সাইড সাইডে আসা আলাদা করে একটা শেপ দিলাম হ্যাঁ বুঝতে পেরেছি দেওয়া যাবে কেন দেওয়া যাবে মানে ছবি দুইটাকে পাশাপাশি বসিয়ে আপনি একটা শেপ দিয়ে কাজটা করতে চাচ্ছেন এই তো জি জি তাহলে যে আবার আপনার একদম ডাবল পোস্ট আচ্ছা সমস্যা নেই ছবিটা লেয়ারের উপরে থাকবে শেপের উপরে থাকবে ছবি কন্ট্রোল টি ছবিটাকে বড় করেন এখানেই তো ঝামেলাটা হবে কেন যেন মনে হচ্ছে অপাসিটিটা একটু কমিয়ে দেই নিচের শেপটা যাতে বোঝা যায়
ছবিটাকে হালকা ঘুরিয়ে দেই, বড় করেন। এই যে এতটুকু, এই যে কর্নার থাকলে এই যে এই প্রবলেম ফেস করবেন। ছবি বসানোটা যে কি ঝামেলা হবে। ছবি আছে একটা, হয়ে গেছে আর একটা। আর একটু উপরে উঠাই। এই ছবিটা নিলে শেপটা দেখেন এই যে এখানে রয়ে যায়। সো এই ইমেজটা নিয়ে যাবেন। এই বলেন এখন কে আসছে, কে ক্লাসে জয়েন দিছে? দেখেন তো কে ক্লাসে জয়েন দিল। রুবেল হাসান। এই আবার কে? আমাদের ক্লাসে কেউ? ট্রান্সফর্ম করে যদি আমি ওই ছবিটাকে ট্রান্সফর্ম করে যদি আমি ইয়া অপশন আছে তো একটা কন্ট্রোল জি চাপলে তারপরে রাইট বাটন ক্লিক করলে তো নিচে টপ থাকে এটা খুলে ওটাতে বসানো যাবে ছবিটা। যাবে হয়তো। আমরা একটু বড় সাইজের ইমেজ নিয়ে আসি। অপাসিটিটা কমিয়ে নেন। ট্রান্সফর্ম করে ওই যে আপনি রেস্টোরাইজ ডিজোর্ট করতে চাচ্ছেন, এটাই তো? জি জি রেস্টোর আন্দোলন তো মনে থাকে না, এগুলো মানে মুখস্থ না আর কি, দেখলে পারা যাবে। রাইট বাটন ক্লিক করে চাপ ক্লিক করে বসে যাবে। না তাহলে তো ছবিটা কি একটু অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, এটাও করা যায়। রিস্টোর যদি করেন এটাকে একটু অ্যাঙ্গেলটাকে একটু ঘুরিয়ে দিয়ে। জি 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 তো স্পষ্ট একটু বসে। এরকমটা রাখলাম। অপাসিটি বাড়িয়ে দেন, ক্লিপিং মাস্ক করে দেন। ওকে, বসে গেল। এই দুইটাকে আপনি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, এটা দেন অর্নামেন্টস। আর এটা কি ছিল? ও এটা হচ্ছে এই ছবিটা। এটা কি ছিল? এটা হচ্ছে আমার এই ছবি। এখানে আবার পেন টুল দিয়ে সেম কাজ করতে হবে। এটা নিচে কি করলাম, ইমেজটা নিয়ে যাই এটার উপরে। সরি, ইমেজটাকে বসাই, অপাসিটি একটু কমিয়ে দেন। ম্যাম ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি ইমেজটা বসানো যেত না? যেত। তাহলে হোয়াইট ম্যাম করলেন। শেপ নিয়েছি, শেপের যে কালার ছিল আবার কালার চেঞ্জ করার কি দরকার? আমি তো এটা ক্লিপিং মাস্ক করে ফেলবো।
আমার তো শেপ থাকবে না, শেপটাকে তো ভ্যানিশ হয়ে যাবে, আমার তো ছবি দরকার, শেপ দিয়ে করবোটা কি, বুঝতে পেরেছেন? ক্লিপিং মাস্ক করে দেন, এই দুটোকে সিলেক্ট করেন, কন্ট্রোল জি গ্রুপ করে দেন, এটার নাম দেন হচ্ছে ইমেজ 2, ইমেজ জাস্ট নাম দেন, মধ্যে আবার হচ্ছে আরেকটা লাইটিং হবে। সো এইখানে আপনাকে একটু খেয়াল রাখতে হবে, এই দুটো পার্টকে আপনি ম্যাচ করাচ্ছেন। আমি একটানে আমরা এটা হচ্ছে একটা রাউন্ড দেওয়ার চেষ্টা করব। ফিল থেকে স্ট্রোকে চলে যাব, আবার হচ্ছে সেম কালার অ্যাপ্লাই করব, ফার্স্টে হচ্ছে এই কালারটা, তারপরে হচ্ছে লাইটিং কালার, এরপরে হচ্ছে একটু ডার্ক কালার, এরপরে আবার লাইটিং কালার, এরপরে আবার হচ্ছে ডার্ক কালার। ওকে, আচ্ছা বেশি কিছু না করি, এরপরে যে এখানে যে শেপ দুইটা ছিল, এটা একটা আর এটা একটা, এই দুইটা শেপকে সিলেক্ট করেন, সিলেক্ট করে সবার উপরে নিয়ে যান, আচ্ছা উপরে চলে আসবে। ইমেজ, এটা কি ছিল, শেপ, অর্নামেন্টস, এটা কি ছবি, আচ্ছা অর্নামেন্টস থেকে শুরু করে এই শেপ পর্যন্ত কন্ট্রোল জি গ্রুপ করে দেন, এটার নাম দেন হচ্ছে আপনি কিছু একটা লিখতে চান, ক্রিয়েটিভটাকে আমরা একদমই যে এখানে রাখলাম, মন্টসেরাট ফন্ট বোল্ড আছে, আমরা একটু এক্সট্রা বোল্ড করে দেব, ফন্টটাকে বড় করে দেব, 35 এ রাখলাম। ওকে, ফ্লেয়ার ডিজাইনটাকে সিলেক্ট করি, এটাকে আমরা আবার রেগুলার করে, এটা হচ্ছে এক্সট্রা বোল্ড, ফ্লেয়ারটাকে ডিজাইন করব, এটাকে আমরা রেগুলার করে দেব, নট রেগুলার, আমরা হচ্ছে লাইট করে দেব, একদম চিকন।
ফন্টটাকে আরেকটু বড় করে দেব, জাস্ট 28 রেখে ফ্লেয়ারটাকে আমরা সে যেতে চায় না কেন, মন খারাপ করছে। ডিজাইনটাকে নিয়ে এখানে রাখবো, ডিজাইনটাকে আরেকটু ছোট করে দেব 20 এখান থেকে। ওকে, এখানকার কাজ শেষ। তিনজনকে সিলেক্ট করেন, ক্রিয়েটিভ, ফ্লেয়ার, ডিজাইন। লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম, মধ্যে ডিস্ট্রিবিউটটাকে ঠিক করেন, এরপরে হচ্ছে এদেরকে এই জায়গাটা নিয়ে আসেন। কন্ট্রোল টি সিলেক্ট করে একটু বড় করে দেন। এই তিনজনকে কন্ট্রোল জি গ্রুপ করে দেন। এটার নাম দিলাম হেডার, না এটার নাম দিলাম টাইটেল। টাইটেল আর ইমেজ এই দুইটাকে দিলেন, আচ্ছা থাকুক। আর নিচে কি আছে, লরেম ইপসাম, প্লেস ইউর টেক্সট হেয়ার, দরকার নেই, ডিলেট। টাইপ টুল সিলেক্ট করি, এখান থেকে এক্সট্রা বোল্ডটাকে আমরা লাইট করে দেব, ফন্টটাকে করে দেব 2020। আমি এতটুকুর মধ্যে টেক্সট লিখতে চাই, আরো ছোট 12 পিটি দিলাম। প্যারাগ্রাফে চলে যাই, প্যারাগ্রাফ থেকে রাইট অ্যালাইনমেন্ট করে দেব। লরেম আর ইপসামটাকে সিলেক্ট করি, ক্যারেক্টারের এখান থেকে ওদেরকে মোটামুটি কাছাকাছি এনে রাখবো। এখানে আরেকটা টেক্সট রাখি, কন্ট্রোল এস সেভ করে রাখি। এটা হচ্ছে আপনার ডিজাইন। সো এখানে কি কি রইলো, লরেম ইপসাম, লরেম ইপসাম, লরেম ইপসাম,
এই শেপটা কিসের? ওহো, এই শেপকে ঢুকান নাই, শেপকে হচ্ছে আমি ইমেজের ভিতরে দিয়ে দিলাম। এই তিনটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল জি, এটার নাম দিলাম ধরেন ব্লিড ছাড়া যতটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডিজাইন। তো আপনি যেটা করবেন, ব্লিডটাকে রেখে বাকিটুকুকে ফাইল থেকে সেভ এজ একটা ইমেজ নিয়ে আসব, জেপিজি। হ্যাঁ, ডাইকাট তো দেওয়া হয়েছে, ফার্স্টেই দিয়েছি। ডাইকাট কোথার মধ্যে, কার মধ্যে দিয়ে দিলাম? আচ্ছা আচ্ছা, সরি, ফ্ল্যাটটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করি, এটার জাস্ট হচ্ছে ফিলটাকে অফ করে দেবো আর স্ট্রোক দিয়ে দেবো। স্ট্রোকটা আমরা 20 পিক্সেল আছে, 20 না ধরেন 3 পিক্সেল দিলাম। ডাইকাটটাকে একদম সবার উপরে নিয়ে আসতে হবে। এটা কি ডাইকাট? আপনার ডিজাইন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পর ডাইকাটটাকে সবার উপরে নিয়ে আসবেন। কারণ কি, সবার উপরে নিয়ে না আসলে এই ডিজাইনটা উপরে আসবে না, বোঝাও যাবে না। এই যে দেখেন, সবার নিচে পড়ে থাকবে। এই দেখেন, এটা নিচে ছিল, নিচে পড়ে থাকলে তো বোঝাই যাচ্ছে না। সো কাজ কমপ্লিট, সবার উপরে ওকে নিয়ে আসেন, এই যে উপরে চলে আসবে। তাহলে আপনার প্রিন্টারের লোক বুঝতে পারবে আচ্ছা এখানে একটা ডাইকাট হবে। এখন কথা হচ্ছে, আমার তো মকআপ এখানে নাই, তাহলে মকআপ বসাবো কিভাবে? আমি একটা মকআপ নিজে থাকতে বানাই, নিজে একটা মকআপ বানিয়ে নেব। জাস্ট এখানে একটু যে ডান পাশে ওরিয়েন্টেশন ডান পাশে আর্টবোর্ড নামে একটা অপশন, এই অপশনটা দিলো মানে আমরা কখন দিব আর কখন দিব না, আর্টবোর্ড আপনি ফটোশপে কাজ করতে পারবেন না। ফটোশপে আর্টবোর্ড নিয়ে কাজ করতে গেলে আর্টবোর্ডই হচ্ছে এই যে ক্রপের মতো ছোট হয়ে যাবে। ফটোশপে আর্টবোর্ডের কোনো দরকারই নাই। ইলাস্ট্রেটরে গেলে আর্টবোর্ড দরকার পড়বে। আমি দেখছি যে অ্যাডভান্স অপশনের মধ্যে অনেকগুলো অপশন আছে, এগুলো বলতে হবে ওগুলো কি আর দরকার নেই? না, ওগুলোর প্রয়োজন নেই। প্রয়োজন হলে আমি আপনাদেরকে অবশ্যই দেখাতাম। 8, 9, 10, 8.5 ছিল, 8.5 ছিল পাশাপাশি। আমি এখানে 8 এর পরিবর্তে 1.5 করে বাড়াবো, 9, 10, 11। আর এখানে দেব হচ্ছে 11 ছিল, 11 এর সাথে 2 যোগ করলে কত হয়? 12, 13, 13.5। রেজুলেশন দিয়ে দেব 300। আচ্ছা, আমি এটা করছি, আমার কাছে মকআপ নাই, দ্যাটস ওয়াই আমি এই কাজটা করছি। আমি ছবিটাকে নিয়ে আসব, ফাইল প্লেস করব, আমাদের ডিজাইনটা কোথায়? ও, এই যে, প্লেস করেন। এই ছবিটাকেই কন্ট্রোল টি দিয়ে একদম বড় করে দেব। কন্ট্রোল জে দিয়ে কপি করেন, কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করেন, এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দেন। রাইট বাটনে ক্লিক করে রেস্টিরাইজ করি, শেপ টুল দিয়ে বাকিটুকু ডিলিট করে দেব। কন্ট্রোল শিফট আই, ডিলিট, কন্ট্রোল ডি।
তো এটাকে কি করব, দুইজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দেই, নিচেরটার অপাসিটি একটু কমিয়ে দেব আমি, এখানে হয়তো বা 60% বা 65% রাখবো, আর উপরেরটাকে একটু ব্লেন্ডিং করে দেব, আউটার গ্লো দিয়ে দেব, কালার দেব ডার্ক ব্ল্যাক, অপাসিটি বাড়িয়ে দেন, নাকি হোয়াইট দেব, ওকে এই কালারটা দিলাম, সাইজটাকে একটু বাড়িয়ে দেন, স্পিডটাকে একটু কমিয়ে দেন, ফাইল থেকে সেভ অ্যাজ, সেখান থেকে জেপিজি সেভ করেন। আমার কাছে মকআপ এখন আপাতত নাই, তাই হচ্ছে আপনাদেরকে কি করলাম, নিচে একটা মকআপ বানিয়ে দেখালাম, বাট আমরা তো মকআপ কি করব, ডাউনলোড করবই, গুগল থেকে যত খুশি মকআপ ডাউনলোড করে নিতে পারেন। এটা হচ্ছে রিয়েল ডিজাইন, আর এটা হচ্ছে আপনি মকআপ করেছেন সেটার ডিজাইন। ঠিক আছে, সুমনা বুঝতে পেরেছি কিভাবে ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন এরিগুলো দেব? জি ম্যাম। ওকে, আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে এটা নিয়ে পড়াশোনা করেন, দুইটা ডিজাইন করেন, বেশি না।